নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে। আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী। এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প। চলুন আজ আমরা শুনব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলাসী গল্পটি। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই, 10-12 জন। যাহাদেরই বাটি পল্লীগ্রামে তাহাদেরই ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যা লাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপরে মেঘের জল ও পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর, সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়। সে দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের চার ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিতেই হইবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকেই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন? তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম, সে যাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার আর সংখ্যা নাই। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। কিন্তু থাক এ সকল বাজে কথা। স্কুলে যাই, 2 ক্রোশের মধ্যে এমন আরও তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিল, কোন বনে বৈঁচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া কার মর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এই সকল খবর লইতেই সময় যায়। কিন্তু আসল যা বিদ্যা, কামস্কোটার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে না। কাজেই এক্সামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জিজ্ঞাসা করিলে বলি তেগলক খাঁ। এবং আজ 40-এর কোঠা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একই রকম আছে। তারপর প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটা ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইত। তার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহই জানিতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি, তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই। 2nd ক্লাসে ওঠার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পোড়ো বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়া। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা,
সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনি আরও কত কী। তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে। কিন্তু সে কথা পরে হইবে। মৃত্যুঞ্জয় নিজে রাঁধিয়া খাইত এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়াই তাহার সারা বৎসরের খাওয়া পড়া চলিত, এবং ভালো করিয়াই চলিত। যেদিন দেখা হইয়াছে সেদিনই দেখিয়াছি মৃত্যুঞ্জয় ছেঁড়া খোঁড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের একধার দিয়া নীরবে চলিয়াছে। তাহাকে কখনো কাহারও সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাজক হইয়া কথা কহিতাম আমরাই। তাহার প্রধান কারণ ছিল এই যে, দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে, এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম। অনেক দিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা নাই। একদিন শোনা গেল সে মর, আর একদিন শোনা গেল মালপাড়ার এক বুড়া মাল তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এ যাত্রা ফিরিয়া আনিয়াছে। অনেক দিন তাহার অনেক মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছি। মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পোড়ো বাড়িতে প্রাচীরের বালাই নাই। স্বচ্ছন্দে ভেতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটা প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষের ওপর পরিষ্কার ধপধপে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই, তবে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই। সে কেবল এই মেয়েটির জোরে। সে শিওরে বসিয়া পাখার বাতাস করিতেছিল। অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে ন্যাড়া? বলিলাম, মৃত্যুঞ্জয় কহিল, বসো। মেয়েটা ঘাড় হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় 2-4টা কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে, প্রায় 1.5 মাস হতে চইল সে শয্যাগত। মাত্র এরই মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হলো সে লোক চিনিতে পারিতেছে, এবং যদিচ এখনও সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছিল, সে কত বড় গুরুভার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা। সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি আর একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছ, সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল।
পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাকুক, প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, বন জঙ্গলের পথ, একটু দেখে দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয়ে ভয়ে করিতে হইত, কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল, একটা মৃত্যুকল্প রোগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তে মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত? কেমন করিয়া তাহার সে রাত কাটিত? এই প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলেপুলে চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইতে তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যায় না। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন, তখন সরকারের কি? তার যে আর তিলার্ধ বাঁচিতে সাধ নাই, এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? আর এই রাত্রেই গ্রামের 5 জনে যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তাহার সহমরণে জোগাড় করিয়া দেয়, তো পুলিশের লোক জানিবে কি করিয়া? এমনি কত কি, কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলেই চলে না। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃষ্ট হইয়া উঠিলেন। চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার সে তো হইয়াছে, আর বাহিরে গিয়ে কি হইবে? রাতটা কাটুক না। বলিলাম, অনেক কাজ, না গেলে যে নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হইবে। বলিয়া পা বাড়াইবা মাত্রেই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল, কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্ভয়ে 25 বৎসর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য স্ত্রীর সহিবে না। বুক যদি কিছুতে ফাটে, তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে। কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানোও আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নহে, কিংবা একজনের ব্যবহারে তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল, তাহাও নহে। কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি, যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে না। ইহা আর একটা শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধানই পায় না। কিন্তু সহসা সেই শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয়, তো হোক। কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে যে ইহাদের দুঃখে গোপনে অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। যাহারা পল্লীগ্রামে দেখেন নাই,
কিংবা ওই রেলগাড়ির জানালার মুখ বাড়াইয়া দেখিয়াছে, তাহারা হয়তো সব বিষয়ে বলিয়া উঠিবেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস দুই আর তার খবরই নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে, একজনের বিপদে পাড়াশুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়ে। এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কি না, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তখন সে যে বাঁচিয়া আছে এ ঠিক। এমনি সময়ে হঠাৎ একদিন কানে গেল, মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়া তোলপাড় করিয়া বেড়াইতেছে যে গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল। নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর রহিল না। অকাল কুষ্মণ্ডটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে, আর শুধু নিকা নয়, তাও না হয় চুলোয় যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে, তো বনে গিয়া বাস করিলে তাহার তো হয়। কোরালা হরিপুরের সমাজে এ কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি। তখন ছেলে বুড়ো সকলের মুখেই ওই এক কথা, এ হইল কি, কলি কি সত্যি উল্টাইতে বসিল? খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন, এই যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়া মরে। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপনার ভাইপো, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই, এখন দেখুক সবাই। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এ যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়, গ্রামের যে মুখ পড়ে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম, তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য। মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম, তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দার একধারে রুটি গড়িতেছিল। অকস্মাৎ লাঠিসোঁঠা হাতে এতগুলি লোককে উঠোনের ওপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। খুড়ো ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়াছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃত্যুপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ঐরূপ সম্ভাষণ করে নাই। সে এমনই যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না। চোখ তুলিয়া বলিল, বাবা, আমারে বাবুর সাথে নিকা দিয়াছে জানো। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই আমাকে কমেন্টে জানান, আর কেমন ধরনের গল্প শুনতে চাইছেন আপনারা সেটাও আমাকে জানান। আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে সহজ করে তুলবে। ধন্যবাদ।